2009 সালের 25শে ফেব্রুয়ারি প্রকম্পিত হয় পিলখানা। 15 বছর আগে ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহের এই ঘটনায় আমরা হারিয়েছি 50 জনেরও বেশি অফিসারকে। কিন্তু কেন আসলে এরকম একটি বাহিনীতে এই ধরনের বিদ্রোহের ঘটনা ঘটলো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকে বিডিআর হত্যাকাণ্ডের পূর্বাপর নিয়ে এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি যুক্ত আছেন। আমি শুরুতে আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন আশরাফ কায়সার, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং আছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান, বিডিআর হত্যাকাণ্ডে বেঁচে যাওয়া সেনা কর্মকর্তা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। সেই সময়টাতে আসলে বিডিআর বিদ্রোহ নিয়ে পুরো দেশ আসলে প্রকম্পিত হয়েছিল, শুধু হয়তো বিডিআর পিলখানা প্রকম্পিত হয়েছে বললে ভুল হবে। সেই সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত হয়তো জানতে চাওয়ায় যে কেন্দ্রবিন্দুর জায়গাটিতে আছে, সেটি হয়তো পিলখানায় সেদিন কি ঘটেছিল, ক্যান্টনমেন্টের প্রতিক্রিয়া কেমন ছিল, এবং প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি আসলে কেমন ধরনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। শুরুতে যদি আপনার কাছে জানতে চাই, পিলখানা আসলে কি ঘটেছিল, আপনারা কল্পনা করেছিলেন কিনা এরকম একটি বাহিনীতে এই ধরনের বিদ্রোহ ঘটবে? ধন্যবাদ আপনাকে। আমি যদি 2009 সালের সেই কালো 2 দিন 25 এবং 26শে ফেব্রুয়ারি বিডিআর সপ্তাহ চলাকালীন যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা যদি সেই গত 15 বছর আগে আবার স্মরণ করি, আজকের দিনে স্মরণ করলে খুব কষ্ট হয়। যদিও আপনি এটা প্রশ্ন করেছেন, বিষয়টি এটার ভিতরে যখন ঘটনাটি ঘটে তখন কিন্তু আমরা আসলেও অনেক কিছু জানতাম না, কিছুই জানতাম না। জানলে কি আমরা এত সাহসী ছিলাম? উইদাউট আমাদের সবারই ব্যক্তিগত অস্ত্র আছে, যেগুলো হচ্ছে কোতেই জমা থাকে। সেই অস্ত্র আমাদের কারোর কাছে ছিল না। কোনো অফিসারই অফিসার ক্যারি করে না সবসময়, অপারেশন যাওয়া ছাড়া। তো এটাতে যাওয়া সম্ভব ছিল না যদি সবাই আমরা জানতাম যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। ঠিক কোন সময়টাতে আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের ঘটনা? এখন বলি আপনাকে, কিছু জিনিস বেসিক জানতে হবে। যে বিডিআর সপ্তাহটা প্রতি 2 বছর পর পর হয়, আমাদের খুব ধুমধাম করে, খুব আনুষ্ঠানিকভাবে হয়। তো এটা পরবর্তীতে আফটার দি কারণে যে আমরা যখন বিভিন্ন তদন্ত আদালত বা অনেককে জিজ্ঞাসাবাদ করে যখন জানা গেছে যে সবসময়ই বিডিআর সপ্তাহ হলে পারে যেটাকে বলে বেনামি চিঠি বা বেনামি পোস্টার, এটা কিন্তু সবসময়ই হয়। এই গ্রুপের একটা যারা রিটায়ার করেছে তারা তাদের অনেক বিভিন্ন দাবি দাবা নিয়ে একটা পোস্টারিং করে বা লিফলেট দেয়, সবসময় দেয়। এবারও কিন্তু এটা হয়েছে, যেটা আমরা পরবর্তীতে শুনেছি। হয়তো হাই লেভেলে হয়তো জানতে পারতো, যেমন আমি শুনেছি ফার্মগেটের ওখানে একটা পোস্টার পাওয়া গেছে, এটা আমরা পরে জেনেছি। কঠোর ভাষায় লেখা ছিল সেই পোস্টারে। হ্যাঁ, ওটার মধ্যে 7-8টা পয়েন্ট ছিল এবং বলেছে তাদের কুকুরের মতো গুলি করে মারবে, এইসব কথাও তাদের ওগুলোর মধ্যে ছিল। পরে দেখেছি আমরা আফটার দ্য ইনসিডেন্ট, বাট এটা আগে জানতাম না। তো এইটার ব্যাপারে আমি যতটুকু শুনেছিলাম যে এটার ব্যাপারে সেক্টর কমান্ডার লেভেলে আলোচনা হয়েছিল ডিজির সাথে। ডিজি প্রথমে বলেছিল যে সেম আর একটা লিফলেট করে সবাইকে এটা বিলি করার জন্য, কিন্তু পরবর্তীতে উনি বলেছিলেন যে থাক, এটার বিলি করার দরকার নাই, আমার যেহেতু 25 তারিখে দরবার আছে, দরবারে এই বিষয়টা আমি ক্লিয়ার করব। সেই কারণে আর এই লিফলেটটা তৈরি করা হয়নি। এটা RSU, যেটা আমাদের সিকিউরিটি ইউনিট, সেই ইউনিট থেকে এটা তৈরি করার কথা ছিল, করে সব সৈনিককে এটা দেওয়ার কথা ছিল, ওটার উত্তর, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। এটা কিন্তু শুনেছি ঘটনা ঘটে যাওয়ার পরে, কারণ ওই ইউনিটের কিছু অফিসার বেঁচে গিয়েছিলেন, তাদের মুখের তাদের বিবৃতি অনুযায়ী এটা আমরা জেনেছি। এখন আপনার ওই দিনের যে ইন্ডিকেশনটা ওই সময় বুঝি নাই, আপনাকে একটু বলি, একটা যদি বোঝা দরকার। আমি হলো ওই সময় বিডিআর পরিদপ্তরের, মানে বিডিআর যে হেডকোয়ার্টার ছিল, হেডকোয়ার্টারের যোগাযোগ পরিদপ্তরের জেনারেল স্টাফ অফিসার 1 ছিলাম। ওই সময় কতগুলো জিনিস পরে মনে হয়েছে যে এটার সাথে এটা কোনো সম্পর্ক আছে কিনা, বাট ওই সময় মনে হয় নাই। যেমন 24 তারিখে কিন্তু আমাদের মেইন প্রোগ্রামটা হয়েছে 24 তারিখে, যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত ছিলেন। উনি প্যারেড অভিবাদন গ্রহণ করেন এবং ওখানে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছেন সেখানে প্রধানমন্ত্রী নিজে দেন। ওর মধ্যে আমিও একজন ছিলাম, যেখানে আমি সর্বোচ্চ রাইফেলস পদক পেয়েছিলাম, যেটা প্রধানমন্ত্রী নিজেই। সেই দিন আপনারা সৈনিকদের কোনো আচরণে কোনো কিছুর আসলে আভাস পাননি? 24 তারিখে এটা কিছুই বোঝা যায়নি। শুধু নট অনলি দ্যাট, 24 তারিখের মধ্যে 23 তারিখে আমার যতটুকু মনে পড়ে, 23 তারিখে আমাদের ডিজি প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে
গ্রাউন্ডে আসলেন বিকালের দিকে। উনি বোধহয় 5টা কি 4:30-5টার দিকে গ্রাউন্ডে আসলেন, প্রধানমন্ত্রীকে অফিসিয়ালি কার্ড ইনভাইট দিয়েছিলেন উনিও, দিয়ে এসে বললেন যে উনি প্যারেডে আসবেন কিন্তু আমাদের ডিনারে আসবেন না, উনি খুব বিজি, আসতে পারবেন না। আবার ওই দিনকে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে যেটাও খুব মানে নোটিশেবল। বিডিআর এর প্যারেড কিন্তু কোনো সময়ই সরাসরি সম্প্রচার করা হয় না বাংলাদেশ টেলিভিশনে। ওই দিনের প্যারেডটা 24 তারিখের হঠাৎ করে অর্ডার আসলো যে ওই প্যারেডটা বিটিভি সরাসরি সম্প্রচার করবে। বিডিআর এর ইতিহাসে কিন্তু কোনো দিন আসলে বেশ কিছু ইন্ডিকেশন হয়তো ছিল, কিংবা হয়তো আসলে বেশ কিছু ইন্ডিকেশন থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল, বেশি সিকিউরিটির কারণে এটা করা হয়েছিল। আসবো আপনার কাছে, পরবর্তী সময়ের গল্পগুলো আমি শুনতে চাই। আশরাফ কায়সার, একটু আপনার কাছে আসি। যেটি বলছিলেন সৈয়দ কামরুজ্জামান, যে আসলে কোনোভাবেই কেউ বুঝতে পারেনি যে, এবং এর আগের দিন পর্যন্ত সৈনিকদের কোনো ধরনের আচরণে কেউ বুঝতে পারেনি এরকম একটি ঘটনা ঘটবে। কিন্তু সবাই আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তাকে কিন্তু বারবার বলা হয়েছে এবং ওই ঘটনাকালীন চলার সময় তাকে অভিহিত করা হয়েছে। তার তৎপরতা নিয়ে একটি বড় প্রশ্নের জায়গা থেকে গেছে। তিনি আসলে কি বলেছেন সেটি নিয়েও তো একটি বড় প্রশ্ন থেকে গেল। দেখুন, আমরা পরে যেটি জেনেছি যে ঘটনার 7-6 দিন আগে থেকেই বিডিআর এর ভেতরে, পিলখানার ভেতরে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আজিমপুরে এবং ফার্মগেটে তাদের দাবি দেওয়া সম্বলিত পোস্টার, লিফলেট পাওয়া গেছে। বিডিআর এর যে নিজস্ব গোয়েন্দা বিভাগ, আমি মনে করি তাদের এটি একটি বড় ব্যর্থতা। যে তারা, এই প্রশ্নটা আমি একটু করতে চাই, এই লিফলেটটিকে এত আন্ডারপ্লে কেন করা হলো আমি জানি না। কেননা একটি সুশৃঙ্খল বাহিনীতে যখন আপনি বলেন যে অফিসারদেরকে কুকুরের মতো গুলি করে মারা হবে, এটা খুব সিগনিফিকেন্ট কথা। এবং আপনি জানেন বিডিআর এর ভেতরে এই সেনাবাহিনী কর্মকর্তা এবং সৈনিকদের মধ্যে একটা পুরনো দ্বন্দ্ব রয়েছে, বৈষম্য রয়েছে এবং তাদের ব্যবহার নিয়েও তাদের অনেক প্রশ্ন রয়েছে। এই জন্য এই দাবি দাওয়াগুলোকে গুরুত্বের সাথে কেন ডিজি নিলেন না বা কেন বিডিআর প্রশাসন নিল না, এটা আমি জানি না। আচ্ছা, আপনি যদি দেখেন যে বিডিআর এর ঘটনা ঘটার পরে সরকার থেকে কি ব্যবস্থা নেওয়া হলো, প্রধানমন্ত্রী যে 2 বা 4 জনকে পাঠালেন বিডিআর এর ভেতরে, সাহারা খাতুন, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক এবং ওয়ারেসাত হোসেন বেলাল, এই মানুষগুলোকে উনি কি করে ঠিক করলেন যে তারা বিডিআর এর ভেতরে যেতে পারে এবং নেগোশিয়েট করতে পারে? এটি কিন্তু আমি জানতে চাই। কারণ একটি সরকারকে বুঝতে হবে যে একটা বিদ্রোহ হয়েছে এবং ততক্ষণে আমরা জেনে গেছি বিডিআর এর ডিজি মারা গেছেন এবং আর্মির অফিসাররা মারা গেছেন। প্রধানমন্ত্রী কি এই 4 জনকে কেমন করে নির্বাচন করলেন? আমি এই জন্য কথাটা বলছি, জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমের ব্যাপারে অভিযোগ উঠেছে যে ওখানে তাদের আত্মীয় পরিজন ছিলেন যারা বিদ্রোহ করেছেন, তারা এবং ফজলে নূর তাপস যিনি ওই এলাকার এমপি, তাদের সাথে তাদের 7 দিন 8 দিন 10 দিন আগে কথা হয়েছে দাবি দেওয়ার ব্যাপারে, ডাল ভাতের ব্যাপারে, এমনকি তাদের যে বৈষম্য রয়েছে সেটি নিয়ে। কাজেই প্রধানমন্ত্রীকে জবাবদিহি করতে হবে, উনি এই 4 জনকে পর্যায়ক্রমে যে বিডিআর হেডকোয়ার্টারে পাঠালেন, তারা কি করে নির্বাচিত হলেন হঠাৎ করে 4 জন ব্যক্তি? এটি আমাদের জানার প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, দেখুন 107 জন বা 100-র উপরে অফিসার ছিল, 57 জন মারা গেছেন। খুব স্বাভাবিকভাবে ক্যান্টনমেন্টে সেনাকুঞ্জে আপনার যখন সমাবেশ হয়েছে তখন প্রধানমন্ত্রী অনেক প্রশ্নের মুখে পড়েছেন, অনেক বিক্ষোভের মুখে পড়েছেন এবং অনেকটা উত্তেজিত অবস্থায় তাকে মোকাবেলা করতে হয়েছে। প্রধানমন্ত্রী যদি কোনো পক্ষ না হয়ে থাকেন তাহলে এই উত্তেজনাকে উনি নেগেটিভলি নেবেন কেন? যিনি মারা গেছেন তার আত্মীয় পরিজন, সহকর্মী, সে তো উত্তেজিত হবেই। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে ওই সেনাকুঞ্জে যারা ভয়েস রেজ করেছিলেন তাদের প্রত্যেককে বাহিনী থেকে বিদায় করা হয়েছে, কখনো জঙ্গির অভিযোগ জানিয়ে, কখনো কু করার ষড়যন্ত্রের অভিযোগ জানিয়ে, এমনকি মতিঝিলে ফজলে নূর তাপসের অফিসের সামনে বোমা হামলার অভিযোগে। এই যে ঘটনাগুলো ঘটেছে, আপনি যদি এখন ডটসগুলো একটু মেলান তাহলে আপনি বুঝতে পারবেন প্রধানমন্ত্রী এবং সরকার এই ঘটনার একটি পক্ষ হিসাবে আবির্ভূত হয়েছিল। এবং তারা আসলে কোন পক্ষ? কেননা আপনি যদি পক্ষ না হন তাহলে উত্তেজিত সেনা কর্মকর্তাদের ঘটনাকে আপনি তো আরও সহানুভূতির সাথে বিবেচনা করবেন। কোনো যুদ্ধেও 57 জন অফিসার মারা যায় না, সেখানে এই 1 দিনে 2 দিনে 3 দিনে এতজন অফিসার মারা গেছে, পরিবার পরিজনের উপরে আপনার ধর্ষণ হয়েছে, হামলা হয়েছে। আমরা যেহেতু এখন 15 বছর পরে ঘটনাটাকে দেখছি,
এমনকি তার 15 দিন পরেও আমি একই কথা বলেছি, 15 মাস পরেও বলেছি যে এটির একটি দারুণ তদন্ত হওয়া দরকার, এবং যেই তদন্তের পরে কারো মনে প্রশ্ন থাকবে না ঘটনাটি কেন ঘটেছিল। সরাসরি যেহেতু আসলে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ ছিল সেই সময়টাতে, যিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন সৈয়দ কামরুজ্জামান, যদি আপনাকে জিজ্ঞেস করি, পিলখানা বিদ্রোহের খবর ছড়িয়ে যাওয়ার পর আমরা জানি যে 3 দফায় আসলে তৎকালীন প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। শুধু বৈঠকে কি হয়েছিল, নাকি আসলে আপনাদের রেস্কিউ করার জন্য কোনো ধরনের পদক্ষেপ ওই সময়টাতে আপনারা পেয়েছেন? আমি একটু আপনাকে এটার জন্য একটু পুরানো কথা না বললে এটার সাথে লিঙ্কটা আসবে না। প্রধানমন্ত্রী কিন্তু প্রথম 25-26 তারিখ ঘটনার পরে উনি স্বীকারই করেন নাই যে ডিজির সাথে ওনার কথা হয়েছে। আমি প্রথম যখন ওনাকে সেনাকুঞ্জে বলে আপনার সাথে আমার ডিজির যখন কথা হচ্ছিল, তখন আমি ওনার পাশে দাঁড়ানো ছিলাম। এই প্রথম উনি আমার বক্তব্য শোনার পরে উনি স্বীকার করলেন যে ডিজির সাথে ওনার কথা হয়েছিল, এবং ওই দিনে আমাদের ওখান থেকে উনি সরাসরি সংসদে গিয়েছিলেন। সংসদে যেয়ে উনি কিন্তু স্বীকার করলেন যে ওনার সাথে ডিজি কথা হয়েছে। কিন্তু 25-26 তারিখে ঘটনা হয়েছে, 1 তারিখে কিন্তু উনি স্বীকার করলেন যে হলো ডিজির সাথে কথা। যখন আমি তার মানে ঘটনার 5 দিন পরে, তার আগ পর্যন্ত কিন্তু কোনো জায়গায় বলেন নাই যে ডিজির সাথে ওনার সরাসরি কথা হয়েছিল। ডিজি ওনার কাছে সেনা সাহায্য চেয়েছিলেন, উনি ওনাদেরকে সাহায্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু প্রতিশ্রুতি দিয়েও সেনাবাহিনী পাঠাবেন না এই মর্মে কোনো সংবাদ উনি পাঠান নাই। এই কথাগুলো আমি সরাসরি ওই সময় 1 মার্চ সেনাকুঞ্জে আশা করছিলেন যে কেউ না কেউ আসছে। সবাই আমরা চিন্তা করছিলাম যে আসবে। ডিজি কয়েকবার আমাদেরকে ওখানে, আমরা যেহেতু 14-15 জন এক জায়গায় ছিলাম, ডিজি বারবার জিজ্ঞেস করতেছিলেন কি সেনাবাহিনী আসলো কিনা। আমরা বললাম না স্যার, এখন তো কেউ আসে নাই। এটা তো এই প্রতিশ্রুতি কি তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন আপনাদেরকে? হ্যাঁ, অবশ্যই। উনি এটা ওই সময় আমি পাশে দাঁড়ানো। আপনি যদি একটু ঘটনার রহস্যের দিকে তাকান, সেনাবাহিনীর কর্মকর্তারা মারা যাচ্ছেন একের পর এক, এবং ডিজি প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন, এবং সেনাবাহিনী থেকে কোনো ট্রুপস আসছে না, এমনকি কোনো সাপোর্ট আসছে না, এমনকি রক্ষা করার জন্য কেউ আসছে না। এটি অত্যন্ত রহস্যময় এবং অবাস্তব। কেননা আপনি বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্ষমতা রয়েছে আর বিডিআরের যে ক্ষমতা রয়েছে, আমরা আনসার বিদ্রোহের সময় খিলগাতে দেখেছি, এমনকি হেলিকপ্টারের উপস্থিতিও তাদেরকে নৈতিকভাবে মানসিকভাবে কত দুর্বল করে দেয়। আপনি কোনো রকমের সেনা কর্মকর্তাদেরকে উদ্ধার করার কোনো তৎপরতা দেখলেন না, আপনি কোনো সামরিক যানবাহন দেখলেন না, আপনি আকাশে কিছু দেখলেন না, এমনকি একটি গোলা ছোড়া হয়নি আমার যতটুকু ধারণা। না, উনি আমার ওই সময়ের প্রশ্নের উত্তরে বলেছিলেন আমাদের সমস্ত অফিসারের সম্মুখে যে আমি সেনাপ্রধানকে বলেছিলাম সেনাবাহিনী মুভ করার জন্য, কিন্তু সেনাপ্রধান বলেছিল যে ওখান থেকে ওখানে পৌঁছাতে 2 থেকে 3 ঘন্টা লাগবে। তো আমি এই প্রশ্নের উত্তরে ওনাকে বলেছিলাম যদি জাহাঙ্গীর গেট থেকে এই দরবার হল পর্যন্ত পৌঁছাতে যে সেনাবাহিনীর 3 ঘন্টা লাগে, সেই সেনাবাহিনী তো আমাদের বাংলাদেশে দরকার নাই। এর সাথে আপনি আরেকটা বলে রাখছি যে 46 ব্রিগেড যেটা আছে, এই 46 ব্রিগেডে NTM বলে, নোটিস টু মুভ, সবসময় একটা কোম্পানি রেডি থাকে, এখনো রেডি আছে। এই মুহূর্তে আপনি যে দেখবেন তারা সমস্ত রেডি। আপনার বললে আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে, এটা অনেকটা আছে যে NTM কয় ঘন্টার জন্য NTM করা আছে, তারাও তো আসতে পারতো, কিন্তু আসে না। মানে আসলে ওই সময় সরকারের ভিতরেও নিশ্চয়ই কিছু না কিছু চলছিল, তারাই বা তাহলে কি করে সামাল দিলেন? এখানে কিন্তু আরেকটা জিনিস উল্লেখ করেন, দেরি করে আসলেও কিন্তু তারা এসেছিল, কিন্তু তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়েছিল। সেই জায়গাটিতেও একটি বড় প্রশ্ন থেকে যায় দরকার। এবং আপনাকে বলে রাখি 3 ঘন্টা কিন্তু একটি বর্ডার এলাকায় যেতে লাগতে পারে, শহরের ভেতরে সেনাবাহিনীর মুভ করতে 3 ঘন্টা লাগার কথা। আমরা ঠিক এই জায়গাটিতে আসতে চাই, একটি বিরতির সময় হয়েছে, দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন, আশরাফ কায়সার। যে জায়গাটিতে আমরা ছিলাম, বিডিআর বিদ্রোহের সময় সরকারের ভেতরে নিশ্চয়ই অনেক কিছু চলছিল, এবং সেই সময়টাতে কিভাবে পুরো বিষয়টিকে সামাল দেওয়া হবে সেটি একটি বড় প্রশ্ন থাকার কথা ছিল, কিন্তু পরিণতি কি হতে পারে সেটি কি একবারও সরকার ভাবেনি? সে কারণে কি এই সময় ক্ষেপণ? যেই তদন্তটি হয়েছে এবং যেভাবে বিচার প্রক্রিয়া এগিয়েছে, যেভাবে বেঁচে যাওয়া সেনা কর্মকর্তাদের উপরে সেনাবাহিনী থেকে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, অথবা তাদের উপরে গোয়েন্দাগিরি করা হয়েছে, আমাদের যেটি জানা দরকার যে যেদিন ঘটনা ঘটেছে তারপরের 72 ঘন্টা বা 84 ঘন্টা বা 96 ঘন্টা সরকারের ভেতরে কি ঘটেছে। আপনি জানেন যে বিডিআরের যে বিদ্রোহী দল এবং তাদের সাথে প্রধানমন্ত্রী 3 বার মিটিং করেছেন। বিডিআর পিলখানার পাশেই একটি মিষ্টির দোকানে বসে জাহাঙ্গীর কবির নানক আর মির্জা আজমরা মিটিং করেছেন দফায় দফায়।
সেই মিটিংয়ের মিনিটস কোথায়, সেই মিটিংয়ে কি আলাপ হয়েছে? আমরা কিন্তু তদন্তে দেখতে পাইনি যে এই ঘটনার সাথে সরকারের যে রাজনৈতিক সরকার তার আসলে বিডিআরের যে বিদ্রোহ করেছেন যারা সেনা কর্মকর্তা হত্যা করছেন তাদের সাথে তাদের নেগোসিয়েশনটা কী হয়েছে? আপনি জানেন সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, তাতে করে পিলখানার ভেতরে আবার তারা আরও উৎসব করেছেন যে আমরা তো বিদ্রোহ সফল হয়ে গেছে। তারপরে আমরা যদি দেখি যে সরকার যে সময়টা ক্ষেপণ করেছেন এটি কি আসলে টাইম কিল করার একটি উপায় ছিল কি না, এই প্রশ্নও কিন্তু উঠেছে। আপনি জানেন এই ধরনের বিদ্রোহে সময় খুব ইম্পর্টেন্ট। আপনি 3 ঘন্টার মধ্যে কি করছেন, 6 ঘন্টার মধ্যে কি করছেন, ওই সময় সরকারকে আমাদের মনে হয়েছে তাদের অ্যাম্পল অফ টাইম রয়েছে এই বিদ্রোহকে দমন করার। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কে কতটা জানতেন যে বিডিআরের ভেতরে এরকম একটি দাবি দাওয়া রয়েছে এবং সেটি বিস্ফোরণের জায়গায় যেতে পারে, এটি আমাদের আগে জানতে হবে। দ্বিতীয় কথা, তাদের যে প্রতিনিধিরা পিলখানায় ঢুকেছিলেন তারা আসলে কি দেখেছেন, কার সাথে কথা বলেছেন। তৃতীয় হচ্ছে আলোচনায় কি বিষয় তো উঠে এসেছিল, এবং চতুর্থ হচ্ছে যে আপনি যখন তাদেরকে সাধারণ ক্ষমা করলেন, আপনি যখন তাদেরকে প্রমোশন দিলেন, এই সিদ্ধান্তগুলো আপনি কিভাবে নিলেন, কিসের ভিত্তিতে? আপনি কি তখন জানেন যে পিলখানার ভেতরে সেনা কর্মকর্তা কতজন মারা গেছে, তাদের পরিবার পরিজনের উপরে কতটাই? আরও একটা কথা বলি, এর সাথে কি বাইরের কোনো শক্তি, এটিকে একটি ষড়যন্ত্রের অংশ কিনা, এই প্রশ্নটি তদন্তের জন্য আবার জরুরি যদি আমরা নতুন করে এই তদন্তটি করতে চাই। কেননা আমি ভারতের একটি টেলিভিশন চ্যানেলে দেখেছি বিডিআর প্রধান মারা যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তারা ব্রেকিং নিউজ দিয়েছেন। তারা কি করে জানলেন? কাজেই আপনি যদি দেখেন যে বিডিআরে যে সেনা কর্মকর্তাদের অন্তর্ভুক্তি সেটি নিয়ে কিন্তু ভারতের অবজেকশন রয়েছে, কেননা ভারতের বিএসএফে সেটি নাই, ফলে ক্ষমতার ভারসাম্য আসলে অনেকটাই তৈরি হয় না। কাজে তাদের কি কোনো গ্রাজ রয়েছিল? অথবা রৌমারিতে বিডিআরের যে ঘটনা, বিডিআরের হাতে 14 জন ভারতীয় বিএসএফ মারা গেছিলেন, তার কি কোনো প্রতিক্রিয়া? নাকি যে সেনাবাহিনীকে দুর্বল করে নৈতিকভাবে এবং তাদের লোকবলের ভিত্তিতে দুর্বল করে তারা যেন ভবিষ্যতে রাজনৈতিক সরকারের কোনো প্রতিপক্ষ হয়ে না দাঁড়াতে পারে, তারই একটি সুচারু পরিকল্পনা। অনেকগুলো সমীকরণ সামনে আছে। এরপরেও আমি সৈয়দ কামরুজ্জামান একটু আপনার কাছে আসি। তৎকালীন বিডিআর মহাপরিচালক যিনি ছিলেন, পরবর্তীতে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল মনিরুল ইসলাম, তিনি একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে অফিসার এবং সৈনিকরা পরস্পরকে প্রতিপক্ষ মনে করতে শুরু করেছিল এবং সে কারণে এই বিদ্রোহ। শুধুই কি তাই? এটা কি আপনি বিডিআর কার্নেজের পরে যিনি মহাপরিচালক বিদ্রোহের পর যিনি বিডিআর মহাপরিচালক হয়েছেন? আসলে স্যার এটা কেন বলেছেন আমি ঠিক বলতে পারবো না, এটা স্যারের নিজের বিশ্লেষণ করা উচিত এটা ব্যাপারে। কারণ আমি ওই সময় ওখানে ছিলাম, কারণ আমরা কেউ কিন্তু আমাদের কাছে কিন্তু একটা রাইফেল ছিল, যে সিপাহী মঈন প্রথম যে ডিজিকে মারতে আসে যে অস্ত্রটা নিয়ে আসছিল সেই অস্ত্রটা কিন্তু আমরা তার কাছ থেকে নিয়েছিলাম। সেই অস্ত্রের মধ্যে কিন্তু অ্যামুনিশনও ছিল। আমাদের মধ্যে একজন অফিসার বললো স্যার আমরা কয়েকটা এম ফায়ার করে ফেলে দিই, ডিজি কিন্তু মারতে না করেছেন এবং এটাও বলেছেন যে ওর কাছ থেকে অস্ত্রটা নিয়ে নাও। আমরা কিন্তু একটাও ফায়ার করিনি। আমরা তো ফায়ার করতে পারতাম, কারণ একটা অস্ত্র তো ছিল আমাদের কাছে, কিন্তু আমরা তো ফায়ার করিনি। তো আমরা একে অপর তো এটা হওয়ার প্রশ্ন না। কারণ আমি বেসিক্যালি কোনোদিন বিডিআরে আগে চাকরি করিনি, বাট এইবারই প্রথম বিডিআরে চাকরি করেছে। বাট এর আগে কিন্তু আমি 2টা ব্যাটালিয়ন কমান্ড করে আসছি ঢাকার বাইরে। 2টা ব্যাটালিয়ন কমান্ড করে এখানে সেটা সিগন্যাল সেক্টর কমান্ডারে কমান্ড করেছি, তারপরে কিন্তু আমি স্টাফ নিয়োগ হয়েছি। তো সেই ক্ষেত্রে বিডিআর সোলজার কিন্তু এক সেন্সে কিন্তু খুব লয়াল ছিল। হঠাৎ করে সৈনিক এবং অফিসারদের মধ্যে যে বিশ্বাসের যে জিনিসটা চলে গেছে বলে বলা হচ্ছিল সেটি যায় না, এটা আমি বিশ্বাস করি না। এটা আমি বিশ্বাস করি। আমার মনে হয়েছে যে পরবর্তীতে কারণ খোঁজার চেষ্টা করা হয়েছে, যেটি বাস্তবের সাথে ওইভাবে সম্পর্কিত না। দেখুন ঘটনার আমি নিশ্চিত যে বিডিআরে যারা কাজ করেছেন এটি বৈষম্য যে ছিল এটা আমরা জানি, কারো কারো ব্যবহার নিয়ে যে উষ্মা ছিল সেটিও আমরা জানি, কিন্তু সেটি তো যুগের পর যুগ বছরের পর বছর চলে এসেছে। সেনাবাহিনী তো আছে, সেনাবাহিনী তো আপনার ব্যাটম্যান প্রথা রয়েছে এবং সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে। কিন্তু সেটি কি আপনার 57 জন অফিসারকে মেরে পুড়িয়ে আপনার প্রতিহিংসা পরায়ণ হয়ে তার প্রতিশোধ নেওয়ার কথা কিনা আমি কিন্তু নিশ্চিত না। না, এখানে যে জিনিসটা ওই সময় আপনাদের একটা চ্যানেল মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে যেটা জানান দেওয়া হয়েছিল যে অপারেশন ডাল ভাতের অনিয়ম, দুর্নীতি, দুঃশাসনের জন্যই সৈনিকরা ক্ষোভে বশত এই কাজগুলো করেছে, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যাচার। এটাকে একটা মানে ডাল ভাতকে ধরে
এই অপারেশনটা, এই হত্যাকাণ্ডটাকে চালানো হলো। সৈয়দ কামরুজ্জামান, আমি আরেকটু জানতে চাই, আমরা বলছিলাম প্রধানমন্ত্রী সেই সময় বিডিআর জওয়ানদের সাধারণ ক্ষমাও ঘোষণা করেছেন এবং এতে করে তারা উল্লাস প্রকাশ করেছেন। আপনারা যারা আচ্ছা, আমি এটা বলি, যেই সময় এই ঘোষণা দেওয়া হয় তখন আমরা বেশ 10-12 জন অফিসার, সাথে কিছু অফিসারের সন্তানরাও আমাদের সাথে ছিল। আমরা একটা কোয়ার্টারের মধ্যে আটক ছিলাম ওই সময়, কোয়ার্টারের ভেতরে। ওই সময়ে হঠাৎ দেখলাম সৈনিকরা উল্লাস করে করে এসে বলতেছে, স্যার আমাদের জিত হয়ে গেছে, আমাদের সফল, আমরা যুদ্ধে জিতে গেছি, আমাদের প্রধানমন্ত্রী মাফ করে দিয়েছেন, আমাদের ডিজি হয়ে গেছে ডিএডি তহিদ, আপনারা সব শেষ, আপনাদের আর কোনো দরকার নাই। এটা কিন্তু খুব উল্লাস করে বলল এবং আমাদেরকে উদ্দেশ্য করে বললো। আমরা যে, কারণ কোয়ার্টার গার্ডের যেখানে ছিলাম ওই গ্রিল দরজাটা ওরা খুলেই রাখছিল, মানে গ্রিলের পরে একটা কাঠের দরজা ছিল, ওটা ওপেন করা ছিল, দে ক্যান সি, গ্রিলের বাইরে থেকে আমাদেরকে দেখা যাচ্ছিল। তারা কিন্তু খুব উল্লাস করছিল। তো আমরা আবার সাথে বললাম, ভালো হয়েছে, এখন তোমরা নিজেদের কমান্ডার নিয়ে ভালো থাকবা, ভালো থাকো, আমরা দোয়া করি। এই কিন্তু বলেছি তখন ওদেরকে, বিকজ ওই সময় তারা এত বেশি খুশি এবং উল্লসিত হচ্ছিল। এই ঘটনা থেকে আসলে আমরা কি বুঝি, আশরাফ কায়সার, কেউ কি আসলে পেছন থেকে চাইছিল যে আসলে পরিস্থিতি আরেকটু ঘোলাটে হোক? আমার তাই মনে হয়েছে এবং খুবই পরিকল্পিতভাবে বিডিআর এর ঘটনাটিকে ডিল করা হয়েছে। দেখুন, সেনাবাহিনীর কোনো সাপোর্ট যাবে না। ডিজির সাথে যদি প্রধানমন্ত্রীর কথা হয়ে থাকে, সেটি কেন হলো, এটি তদন্ত হওয়া দরকার। আপনি জানেন যে র্যাবের একটি ফোর্সও কিন্তু অপেক্ষা করছিল, কাউকেই পিলখানার ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তার মানে হচ্ছে সামরিক কায়দায় এই বিদ্রোহ দমনের কোনো চেষ্টা ওই রাজনৈতিক সরকার করেনি। কেন করেনি? ওই সময়টাতে ফোনের নেটওয়ার্কও বন্ধ করে দেওয়া হয়েছিল এলাকায়। আমরা যদি দেখতে পেতাম যে তারা কোনো একটি কৌশল অবলম্বন করেছেন, আমি বারবার আনসার বিদ্রোহের সাথে খিলগাতে, যেটি হেডকোয়ার্টারে, তুলনা করছি। খিলগার জায়গাটি কিন্তু আরও বেশি জনঘনিষ্ঠ এবং বসতিপূর্ণ। সেই তুলনায় পিলখানা কিন্তু অত জনবসতিপূর্ণ না। এবং পিলখানার ভেতর যারা দেখেছে তারা জানে ওখানে আপনি যে কোনো সামরিক কৌশল নিতে পারতেন, আপনি আকাশপথে ব্যবহার করতে পারতেন। আমরা সরকারকে সামরিক কায়দায় এগোতে দেখিনি, আমরা সরকারকে রাজনৈতিক কৌশলের দিক থেকে এগোতে দেখিনি, বরং আমরা দেখেছি সন্দেহভাজন কিছু রাজনৈতিক নেতাকে বিডিআর এর সাথে এক ধরনের যোগসাজশ করতে। সেটি পরে আমরা জেনেছি বিদ্রোহের আগেও হয়েছে, বিদ্রোহের সময়ও হয়েছে। কাজে এটি পরিষ্কার হওয়া দরকার। দেখুন, যেভাবে শাস্তির ব্যবস্থা করা হয়েছে এবং আবার সেই সেনা কর্মকর্তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে যারা ওখানে। আমি আপনার সাথে একটু অ্যাড করি। আপনারা দেখেন যে সরকার যে তার সদিচ্ছার মাধ্যমে সবকিছু ওই সময় হয়েছিল। আমি একটা উদাহরণ দিই, 46 ব্রিগেড ওখানে গেল, ভেতরে ঢুকলো না, বুঝলাম ঢুকলো না। তারপর যখন 27 তারিখে তারা সন্ধ্যার মধ্যে দখল করে ফেললো, যে আপনার পুরা পিলখানাটা তারা নিল। The whole পিলখানা was surrounded by র্যাব, পুলিশ অ্যান্ড আর্মি। তাহলে পরে 26 তারিখ রাতে 6 থেকে 7 হাজার সোলজার পালিয়ে গেল কিভাবে? এই প্রশ্নটি আমি করতে চাই। সাধারণ ঘোষণা করা হলো, অস্ত্র সমর্পণ করে হত্যাকারীরা পালিয়ে গেলেন। এখন আমার প্রশ্ন, যদি আপনি যদি করিডোর না করে দেন, 5-6 হাজার সোলজার কি চলে যেতে পারে? তার মানে তখন যে কারোর নির্দেশে এই সোলজারদেরকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আপনি সম্ভাবনা কথা বলেছেন যে এরকম কিছু আসলে হতে পারে কিনা, যারা আসলে হত্যাকারী তারা এত সহজে পালিয়ে গেলেন এবং সাধারণ ক্ষমাও ঘোষণা করে দেওয়া হলো। খুব তড়িঘড়ি করে আসলে কোনো কৌশলগত ভুল সিদ্ধান্ত ইচ্ছাকৃতভাবেই নেওয়া হয়েছিল কিনা? আরো একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশাম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশাম্প্রতিক দেখছেন। আশরাফ কায়সার, বিডিআর সদস্যদের প্রতি সাধারণ ক্ষমা যেটি ঘোষণা করতে দেখেছি আমরা, সেটি আসলে একটি কৌশলগত ভুল ছিল নাকি তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য কোনো একটি সুযোগ করে দেওয়া হয়েছিল? আমার তো মনে হয় কৌশলগত ভুল ছিল। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যেভাবে 6-7 হাজার বিডিআর সদস্য পালিয়ে গেল, পুলিশ, র্যাব, আর্মি থাকার পরেও, পুরো এলাকা ঘিরে রাখার পরেও, এর কৈফিয়ত ওই সরকারকে দিতে হবে যে তারা কি এই করিডোরটা খুলে দিয়েছিল, অথবা তাদের সাথে কি এভাবে সমঝোতা হয়েছিল যে বিডিআর সদস্যরা পালিয়ে যাবে এবং তাদেরকে পালাতে দিতে হবে। আপনাকে আমরা মোটা দাগে যদি দেখতে পাই, এই ঘটনার পরিকল্পনাকারী কারা তাকে আপনার বের করতে হবে। আপনি জানেন যে এখনও তারা কারাগারে রয়েছেন, তাদের অনেকেরই কিন্তু এখনও মৃত্যুবরণ করেননি এবং তাদের ফাঁসি হয়নি।
তাকে আপনি আবার তদন্তের স্বার্থে তদন্ত করতে পারেন। কুশীলব কারা ছিল সেটি রাজনৈতিক কুশীলব বলি, বিডিআরের ভেতরে বলি, এমনকি যদি বাইরের কোনো দেশের ইন্ধন থেকে থাকে সেটি বের করা দরকার। এটি একটি কনস্পিরেসি এবং এটি পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রাইটেস্ট অফিসারদেরকে মারা হয়েছে। এই অপরাধের শাস্তি কিন্তু অনেক গুরুতর। তাতে যদি সরকারের সংযুক্তি থেকে থাকে সরকারকেও দায় নিতে হবে, প্রধানমন্ত্রীর সংযুক্তি থেকে থাকলে তাকে দায় নিতে হবে। তার রাজনৈতিক সরকারের ভূমিকাটিকে আমাদের কাছে কিন্তু অস্বচ্ছ। দেখুন, আপনি বিডিআরের বিদ্রোহী দলকে 3 বার মিট করেছেন, তাদেরকে ডিজি বানিয়ে দিয়েছেন, তাদেরকে প্রমোশন দিয়েছেন, এতে করে পিলখানার ভেতরে তাদের সন্ত্রাস আরও বেড়েছে। দেখুন, একটি কৌশলের জন্য জবাবদিহিতার আওতায় তাদেরকেও আসতে হবে যারা এই সিদ্ধান্তগুলো নিয়েছিলেন। এবং এই 57 জন অফিসারের মৃত্যুর দায় আসলে কার? এটিকে যদি আমরা স্বাভাবিকভাবে ডাল ভাতের কর্মসূচির প্রতিক্রিয়া মনে করে থাকি, এটি আমার ধারণা অত্যন্ত মিথ্যা বয়ান। এটি কেউ কেউ প্রচার করেছে। একটি টেলিভিশন চ্যানেল আমি দেখেছি সেদিন লাইভ করেছিল পিলখানা গেট থেকে। সেই ভদ্রমহিলার লাইভ করাটাও অন্যায় হয়েছিল এবং উনি অনুভূতি জিজ্ঞেস করছিলেন গ্রিলের ভেতরে মাইক ঢুকিয়ে, এবং তারা তাদের বৈষম্যের কথা বলছিলেন, অত্যাচারের কথা বলছিলেন। সেই রিপোর্টার এও বলছিলেন এলাকার জনগণ যেন বিডিআরের সমর্থনে এগিয়ে আসে। কাজেই জবাবদিহিতার আওতায় আমাদের প্রত্যেককে আসা উচিত। সরকার, গণমাধ্যম, বিডিআরের ভেতরে যারা ছিলেন, ওই এলাকার সংসদ সদস্য ফজলে নূর তাপস এবং মির্জা আজম এবং আমাদের জাহাঙ্গীর কবির নানক। সেই বিচার নিশ্চয়ই আমরা দেখতে চাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুধু এখানেই আসলে এই বিচার ক্ষান্ত থাকুক সেটিও নিশ্চয়ই আমরা চাই না। বিদ্রোহের পরে নিশ্চয়ই সব বাহিনীগুলোতেও একটি শিক্ষার ব্যাপার আছে। সেই জায়গাটিতে আপনি কি বলতে চান? না, ইতিহাস থেকে তো আমাদের সবসময় শিক্ষা নিতেই হবে, এটা তো নর্মাল। তো এখন বিডিআরের যে ঘটনাটা ওই সময় সংগঠিত হয়েছিল, কিন্তু কি কারণে এটা সংগঠিত হয়েছিল এটা কিন্তু এখনো বের হয় নাই। আপনি যদি একটু দেখেন, আমরা তদন্ত করছি, আসলে তদন্তগুলো কি হয়েছিল। জাতীয় পর্যায়ে একটা তদন্ত হয়েছিল সাবেক সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে, ডিবির বা ওই সময় আবুল কাহার আকান্দের নেতৃত্বে একটা তারা করেছিল, আর একটা সেনাবাহিনী থেকে করা হয়েছিল। 3টারই তদন্তের সুপারিশ কিন্তু জনসমক্ষে ডিটেলস বলা হয়নি। সেনাবাহিনীটা তো আসেই নাই, কাহার আকান্দেরটা তো আসে নাই, বাট জাতীয়ভাবে যেটা হয়েছিল সেইখানে ওনারা একটা প্রেস কনফারেন্স করে একটা প্রেস নোট দিয়েছিলেন। সেখানে তারা বলেছিলেন যে আমরা ডিটেলসটা জানতে পারি নাই, তবে একদম শেষ পয়েন্টটা ছিল এরকম যে এটাকে আরো গভীরভাবে তদন্ত করে এর পিছনের কুশলীলব যারা ছিল এটা খুঁজে বের করার জন্য একটা তদন্ত করা উচিত বলে ওনারা সুপারিশ করেছিলেন। সেটা কিন্তু সরকার করে নাই। নাম্বার 1, সরকার একটি বড় গাফিলতি ছিল বলে আপনি মনে করেন? এটা ছাড়া না, আপনি আরো যদি দেখেন, এটার মধ্যে 2 ধরনের মামলা হয়েছিল। একটা বিস্ফোরক মামলা আর একটা হয়েছিল দণ্ডবিধির উপর মামলা, ফৌজদারি মামলা। ফৌজদারি মামলার নিম্ন আদালতের রায় হয়েছে, হাইকোর্টের রায়ও হয়েছে। হাইকোর্টের রায়ের পরে এখন এটা অ্যাপিলেট ডিভিশনে আছে, নানাভাবে গড়িমসিও করার সুযোগ। দেখুন, আমরা অ্যাপিলেট ডিভিশন, কিন্তু বিস্ফোরক মামলা কিন্তু এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদই হয় নাই। দেখুন, আমরা নতুন তদন্তের দাবি তুলছি, কিন্তু তার আগে অতীতে যে 3টি তদন্ত হয়েছে, সেনাবাহিনীর হয়েছে, পুলিশের হয়েছে, জাতীয় তদন্ত কেন করা হয়? এই রাষ্ট্রের মালিক যদি জনগণ হয়ে থাকে এবং বিডিআর হত্যাযোগ্য যদি আমাদের পরিজন মৃত্যুবরণ করে থাকে, তদন্ত রিপোর্ট সামনে প্রকাশ করতে অসুবিধা কি? আমাদের একটি জাতীয় বদভ্যাস হয়েছে, আমরা ঘটা করে তদন্ত করার চেষ্টা করি, তখন আমরা মিডিয়াতে দেখতে পাই কে তদন্ত কমিশনের প্রধান হয়েছেন ইত্যাদি ইত্যাদি। তদন্তের ডিটেলসটা কার জন্য করা হয় এটি আমরা জানতে চাই। আমার মনে হয় নতুন তদন্তের আগের 3টি তদন্তের কিন্তু প্রকাশ হওয়া দরকার, তারা আসলে কি খুঁজে পেয়েছিল। সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত হওয়া প্রয়োজন। আশরাফ কায়সার এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।